প্রিয় শিক্ষার্থীরা, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আমি মিস্টার মোহনলাল ঢালি, সিনিয়র শিক্ষক, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি নবম শ্রেণীর ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাস নিব তোমাদের, এবং আমি চতুর্থ অধ্যায়ের সৃজনশীল 2 এবং 1 নং প্রশ্নের সমাধান তোমাদের করাবো। এটা আমার অনলাইনের দ্বিতীয় ক্লাস। গত 23শে এপ্রিল আমি এই অধ্যায়ের পরে, অর্থাৎ চতুর্থ অধ্যায়ের পরে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে তোমাদের সাথে আমি আলাপ করেছিলাম। তোমাদের কিছু বাড়ির কাজও আমি দিয়েছিলাম, অর্থাৎ বিভিন্ন ধরনের লেনদেনের একটা চার্ট বা তালিকা করতে বলেছিলাম, যেমন মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় আয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রদান ব্যয় ইত্যাদি। এইসব হিসাবের আমি তোমাদের বাড়ির কাজ করতে দিয়েছিলাম। আশা করি তোমরা বাড়ির কাজগুলো করেছো। বাড়ির কাজগুলো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি জন্য আমি তোমাদের আবার একটু ভালো করে বলি, একটু মনোযোগ সহকারে তোমরা শুনবে। আমরা গতকাল সবাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে যা বুঝতে পেরেছি, যে এই মহামারী করোনা পরিস্থিতি যদি ভালো না হয় তাহলে সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদের ক্লাস বা স্কুল বন্ধ থাকবে। তাহলে আমাদের কি করতে হবে? এই বাড়িতে বসে আমরা যে অনলাইন ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো তোমাদের ফলো করতে হবে। আমরা যে বাড়ির কাজগুলো দিব, তোমরা বাড়ির কাজগুলো করবে, এবং যদি সত্যি ক্লাস নেওয়া সম্ভব না হয় তাহলে এই বাড়ির কাজগুলো দেখেই তোমাদের পরবর্তী ক্লাসে প্রমোশনের জন্য এই বাড়ির কাজগুলো অত্যন্ত ভূমিকা রাখবে। এবং এজন্য তোমরা সবাই প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা খাতায় বাড়ির কাজগুলো করবে। আমি চলে যাচ্ছি আজকের ক্লাসে। আজকে তোমরা সবাই আশা করি বই, খাতা, কলম, রুলার, ক্যালকুলেটর এগুলো নিয়েই বসবে। যদি তোমাদের আনতে ভুল হয়ে থাকে তাহলে তোমরা এখনই হিসাব বিজ্ঞান বইটা নিয়ে এসো, তোমাদের পাঠ্য বই এনে সৃজনশীল প্রশ্ন 45 পৃষ্ঠায় যাবে। তোমরা 45 পৃষ্ঠায় 1 এবং 2 দুইটা প্রশ্ন আছে। আমি এখানে দেখো তোমাদের চতুর্থ অধ্যায় পৃষ্ঠা 45 সৃজনশীল প্রশ্ন। আমি 2 নম্বর প্রশ্নটা আমি একটু লিখে রেখেছি তোমাদের বোঝার জন্য, কারণ 1 নম্বর প্রশ্নটা আমি একটু পরে করাবো তোমাদের, কারণ 2 নম্বর প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কয়েক বছরের পরীক্ষার প্রশ্ন ঘেঁটে দেখেছি যে 2 নম্বর সৃজনশীল প্রশ্নের এই কাঠামোর প্রশ্নটা বেশি এসে থাকে। এবং আমি তোমাদের সাথে যে আগের ক্লাসে যে আলাপগুলো করেছিলাম, আলোচনাগুলো করেছিলাম, তার মধ্যে আশা করি 2 নম্বর অঙ্কটা আগে করালে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা একটু অঙ্কটা পড়ো সবাই। রাজকি হোমসের 2017 সালের এপ্রিল মাসে নিম্নোক্ত ব্যবসায়িক লেনদেন সমূহ সংগঠিত হয়েছে। এপ্রিল 1, ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয় 25,000 টাকা। এপ্রিল 2, মণিহারি দ্রব্যাদি ক্রয় 3,000 টাকা। এপ্রিল 4, নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা। এপ্রিল 5, নতুন মেশিন ক্রয়ের বহন খরচ 7,500 টাকা। এপ্রিল 7, নতুন মেশিন সংস্থাপন ব্যয় 15,000 টাকা। এপ্রিল 10, পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় 3,000 টাকা। এপ্রিল 12, অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় 40,000 টাকা। এপ্রিল 15, নতুন পণ্যের গবেষণা ব্যয় 18,000 টাকা। এখন তোমরা বইয়ের দিকে তাকাও। দেখো বইয়ে কোয়াতে করতে বলেছে তোমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। আমি ক নং প্রশ্নটা আমি একটা স্ট্রাকচার করে রেখেছি। খোয়াতে বলেছে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
গোয়াতে বলেছে 4 তারিখে কৃত মেশিন 1,95,000 টাকায় বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নিরূপণ করো। আমরা কয়ের প্রশ্নটার প্রথম সমাধান করব, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। আমরা আগের দিন ক্লাসেই জেনেছি যে কিছু মুনাফা জাতীয় ব্যয় আছে যেগুলো 1 বছরের অধিক সময় ধরে সুবিধা গ্রহণ করা যায়, সেই সব ব্যয়গুলোকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। তার মধ্যে প্রধানত 3টা আলাপ করেছিলাম। একটা ব্যবসায় প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়, নতুন পণ্যের গবেষণা ব্যয়, বড় অঙ্কের বিজ্ঞাপন ব্যয় বা একাধিক বছরের বিজ্ঞাপন ব্যয়। আর একটা হিসাবের কথা বলেছিলাম প্রাথমিক খরচ, যদিও তোমাদের নবম শ্রেণীতে তোমাদের বইয়ের মধ্যে এই খরচটা নেই, তবু ওই 3টা আমরা গুরুত্ব বেশি দেব। এখন আমরা পড়ে দেখি এখানে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনটা আছে। তোমরা দেখো, ধানমন্ডি হতে মতিঝিল ব্যবসায় স্থানান্তর ব্যয়, তাহলে এটা একটা, আর এই নতুন পণ্যের গবেষণা ব্যয়, এই 2টা। তাহলে এই 2টা ব্যয় হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। হ্যাঁ, আমরা এখানে একটা তারিখের ঘরও করি, তারিখটা যেহেতু তারিখের ঘর আছে তাহলে আমরা তারিখের ঘরটাও দিব। এখানে লিখবো তারিখ, এটা বিবরণ, টাকা। তোমাদের বলে রাখি, তোমরা টাকার ঘর 2টাও দিতে পারো, এটার জন্য 1টাও দিতে পারো। আমি তোমাদের 2টা দিয়ে করাই, পরে 1টা দিয়েও করা যাবে, তোমাদের সমস্যা হবে না, আমি সেটা বুঝাই দেব। কত সালটা আমরা লিখে ফেলবো আগে। 2017। মাস কি মাস? যেহেতু এপ্রিল মাস, এপ্রিল 1। আমরা ডিটেলস কথাটাও লিখতে পারি, সংক্ষেপেও লিখতে পারি। ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয় লিখতে পারি, অথবা পুরাটাও লিখতে পারি, দুটোই লেখা যায়। ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর ব্যয়। টাকাটা আমরা দেখবো কত টাকা আছে, 25,000 টাকা। যদি আমরা 2টো টাকার ঘর করি তাহলে আমরা এটা প্রথম ঘরে লিখব। আর তোমাদের সবার জন্য লেখার সময় খেয়াল থাকে, আমাদের সেন্টেন্সটা এখানে বাক্যটা 2 লাইনে হয়েছে, শেষ লাইনের সোজা আমরা টাকার অঙ্কটা লিখব। আর একটা এপ্রিল 15, এটা নতুন পণ্যের গবেষণা ব্যয়, আমি এটা লিখতে পারি। কত টাকা আছে? 18,000। যোগ করব, আমরা এখানে যোগ করে টাকাটা, যদি 2টো টাকার ঘর করি তাহলে এখানে লিখবো কত, 8 + 5 = 13। তোমরা ক্যালকুলেটর দিয়ে যোগ করবে, 43,000। তাহলে যদি আমরা 2টো টাকার ঘর ইউজ করি তাহলে আমরা এখানে হিসাব বন্ধ করবো এইভাবে। সুন্দর করে দিই, আমরা এখানে কি লিখবো? মোট। অতএব পুরোটাও লিখতে পারি, অতএব মোট বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। কিন্তু আমাদের সময় আসলে বাঁচানো দরকার, 2 মার্কের প্রশ্নোত্তর, এই জন্য আমরা এখানে শুধু মোট লিখলেও হবে। আমরা তাহলে হিসাবটা এমন করে এখানে দিয়ে আমরা সুন্দর দেখাবে, যাতে আমরা ইরেজার দিয়ে, তোমরা যদি পেন্সিল দিয়ে কলম দিয়ে আঁকলে তোমরা আগেই মেপে নেবে এটা। যদি কেউ তোমরা 2টো টাকার ঘর না দাও, 1টা টাকার ঘর দাও, তাহলেও তোমরা করতে পারবে। দেখো কিভাবে পারবে, এখানে আমি দেখাই দিই তোমাদের। এই, তাহলে আমরা এখানে টাকাটা যোগ করে এখানে লিখব, এখানে হিসাব বন্ধ করব। এতেও তোমরা পুরোপুরি নাম্বার পাবে। অর্থাৎ এই অঙ্কটার জন্য আমরা 1টা টাকার ঘরও ব্যবহার করতে পারি, 2টা টাকার ঘরও ব্যবহার করতে পারি। আসি আমাদের খ নম্বর প্রশ্নোত্তরে। খতে বলেছে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ 2টা। আমরা জানি যেসব ব্যয় থেকে দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যায়, যেগুলো অনিয়মিত সংগঠিত হয় এবং যার টাকার অঙ্ক ব্যয় বলে। এখন সংক্ষেপে একটা উত্তর আমরা দিতে পারি, যেসব ব্যয় থেকে সম্পদ অর্জন হয় সেসব ব্যয় মূলধন জাতীয় ব্যয়। তাহলে কোনটা কোনটা আমরা দেখি। এটা নতুন মেশিন ক্রয়, এটা
নতুন মেশিন ক্রয়ের বহন খরচ এটা, নতুন মেশিন সংস্থাপন ব্যয় এটা, অফিসের জন্য গাড়ির নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়, ব্যয় থেকেই দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যাবে এবং এগুলো অনিয়মিত সংগঠিত হয়। আর আমরা জানি কোনো সম্পদ ক্রয়ের বহন খরচ, তার সংস্থাপন খরচ, এগুলো সম্পদের মূল্য বৃদ্ধি করে, এজন্য এগুলো মূলধন জাতীয় ব্যয়। তাহলে এই চারটা ব্যয়ের যোগফলই হবে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। আমরা এবার ছক আঁকি। তোমরা সবাই কলম দিয়ে, স্কেল দিয়ে তোমরা ছক এঁকে নাও। সরি, আগে আমরা লিখে নেই, এটা আমরা খ নাম্বার করব। খ নাম্বারে আছে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। আমরা লিখে নিই, হেডলাইন লিখবো আমরা। মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। বর্ডার লাইন দিব, যেহেতু তারিখের ঘর আছে আমরা একটা তারিখের ঘর দিব, টাকার ঘর আমরা দুইটা দিব, যথারীতি আমরা লিখব তারিখ, বিবরণ, টাকা, টাকা। সালটা আমরা উপরেও লিখতে পারি, আমি তারিখের তারিখ সংক্ষেপে লিখেছিলাম। তাহলে কোন চারটা হিসাব? এই চারটা হিসাব। এপ্রিল 4 কি আছে? নতুন মেশিন ক্রয়, আমরা লিখব নতুন নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা। এরপরে আছে নতুন মেশিন ক্রয়ের বহন খরচ এপ্রিল 5, $7,500। এরপরে এপ্রিল 7 মেশিনের সংস্থাপন ব্যয়, সংস্থাপন ব্যয় কত টাকা? 15,000 টাকা। তোমরা একটা জিনিস খেয়াল করবে, টাকার অঙ্ক লেখার সময় এককের নিচে একক সংখ্যা, স্থানীয় সংখ্যা, দশকের নিচে দশক স্থানীয় সংখ্যা, অর্থাৎ ডান দিকে আমরা সমান করে লিখব। এপ্রিল, এগুলো মাসের নামগুলো লিখলে ভালো হবে, আমি একটু দাড়ি চিহ্ন দিয়ে গেলাম সময় বাঁচানোর জন্য। এপ্রিল 12 অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়, আমরা সংক্ষেপে লিখি নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়, অথবা গাড়ির ব্যাটারি ও টায়ার ক্রয়। $40,000 টাকা। আমরা এটা ক্যালকুলেটর দিয়ে যোগ করব, কত হয় আমরা যোগটা ঠিক এদিকে নামাবো। খেয়াল থাকে যেন যেখানে দাগটা আমরা যোগফলের দাগটা দিব, কখনো যোগফলটা যেন এই দাগের উপরে না যায়, হয় সোজা হবে না হয় একটু নিচে হবে। 7 5 12 2 হাতে 1 4 1 5 1 6 6 6 12 2 হাতে 1 1 1 2 2,22,500 আমরা এখানে হিসাব বন্ধ করব। তাহলে এটাই আমাদের মোট মূলধন জাতীয় ব্যয়। আমরা একটু এখানে একটা জিনিস একটু লিখে দেই, যে একটা জিনিস, হ্যাঁ একটু তোমরা একটু সংশোধন করে নাও। আমরা প্রথম করেছি মূলধন জাতীয় ব্যয়, এটা ছিল মূলধন জাতীয় ব্যয়, তোমরা একটু জায়গাটা লিখে নাও। আর এটা মোট,
তো মোট মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ আমাদের খ নাম্বার প্রশ্নে দুইটা প্রশ্নের সমাধান করতে হবে। মূলধন জাতীয় ব্যয় অর্থাৎ দুইটা সমস্যার সমাধান, মুনাফা জাতীয় ব্যয়। এখন আমরা লিখব মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় আমরা জানি যে সকল ব্যয় থেকে 1 বছরের কম অর্থাৎ স্বল্প মেয়াদী সুবিধা পাওয়া যায়, যেসব ব্যয় নিয়মিত সংগঠিত হয় এবং টাকার অঙ্ক ছোট হয় তাকে মুনাফা জাতীয় ব্যয় বলে। এখানে যেগুলো চলে গেছে মূলধন বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় চলে গেল, মূলধন জাতীয় ব্যয় গেল, তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে এই হিসাবটা বাকি আছে আর এইটা বাকি আছে, এই দুইটা এটার মধ্যেই খুঁজবো যে আমরা মুনাফা জাতীয় ব্যয় কোনটা কোনটা। হ্যাঁ, মনিহারি দ্রব্যাদি ক্রয় এটা নিয়মিত ব্যয়, এটা মুনাফা জাতীয় ব্যয়। পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় এটাও মুনাফা জাতীয় ব্যয়। হ্যাঁ, তোমরা বলতে পারো যে এটা কেন মূলধন জাতীয় ব্যয় নয়। আমরা জানি যেসব ব্যয়ের ফলে সম্পত্তির বা সম্পদের মূল্য বৃদ্ধি পায়, বিশেষ করে কোনো যন্ত্রাংশ ক্রয় করা হয়, এই ধরনের ব্যয় হলে সেই ব্যয়টা মূলধন জাতীয় ব্যয় হয়। ছোট অঙ্কের ছোটখাটো মেরামত ব্যয় এটা মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এই দুইটা ব্যয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। আমরা এই দুইটা ব্যয়ের যোগফল লিখবো, এই দুইটা ব্যয় আমরা অন্তর্ভুক্ত করব, তাহলেই আমাদের মুনাফা জাতীয় ব্যয় হয়ে যাবে। নিচুতে আমাদের প্রথম আসবে এপ্রিল 2। এপ্রিল 2 তারিখে আছে মনিহারি দ্রব্যাদি ক্রয়। মনিহারি ক্রয় আছে 3000 টাকা। আর আছে পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় এপ্রিল 10। আমি সংক্ষেপে লিখলাম মেরামত ব্যয়। মেরামত ব্যয় আছে 3000 টাকা। এটা যোগ করলে কত হবে? যোগফল 6000 টাকা। এটাই আমাদের মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। আমরা এখানে শুধু মোটই লিখলাম, অত বেশি লিখতে গেলে আমাদের সময় নষ্ট হবে, এই জন্য এটা। তাহলে আমাদের খ নাম্বার সৃজনশীল প্রশ্নোত্তরও শেষ হয়ে গেল। এবার আসতে হবে গ নাম্বার প্রশ্নে আছে, তোমরা দেখো তোমাদের বইটা দেখো। গ নাম্বার প্রশ্নে আছে 4 তারিখে কৃত মেশিন 1,95,000 টাকায় বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নিরূপণ করো। আমরা যে হিসাবগুলো এখানে দেখেছি এর মধ্যে একটা মূলধন জাতীয় প্রাপ্তি নেই, কারণ মূলধন জাতীয় প্রাপ্তি 3টা আমরা জানি। একটা মূলধন আনয়ন, একটা ঋণ গ্রহণ, আর একটা স্থায়ী সম্পদের বিক্রয় মূল্য। যেহেতু এখানে 4 তারিখে কৃত মেশিনটি যেটা 1,60,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে, এটা বিক্রয় করা হয়েছে 1,95,000 টাকা, তাহলে এই 1,95,000 টাকাই হবে মূলধন জাতীয় প্রাপ্তি। এখন আমি তোমাদের জন্য আমি একটু এই ছকের উপরেই করি, জাস্ট আমি চেঞ্জ করি মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। তাহলে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি, আমরা যেটা প্রশ্নে দেওয়া আছে যে 4 তারিখে কৃত মেশিনটি বিক্রয় করলে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ, আমরা এখানে শুধু লিখে নেই মূলধন জাতীয় প্রাপ্তি। নীল কলমটা খুঁজতে, সরি, আমাদের এখানে যেহেতু কোনো তারিখ দেওয়া নেই, 4 তারিখে কৃত মেশিন কয় তারিখে বিক্রয় করা হয়েছে এটা লেখা নাই, এজন্য আমরা এখানে কোনো তারিখ দেব না। আমরা লিখব মূলধন জাতীয় প্রাপ্তি এখানে কোনটা, তাহলে 1,95,000 টাকা, অর্থাৎ মেশিনের বিক্রয় মূল্য, মেশিন বিক্রয়। যেহেতু এটাই আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি, আমরা সেজন্য
একদম এটা আমরা লাস্ট ঘরেই লিখি 1,95,000 টাকা। সরি, যেহেতু এটা শেষ, আমরা এটা শেষ করবো 1,95,000 টাকা। এবার আমাদের নির্ণয় করতে হবে মূলধন জাতীয় আয়ের পরিমাণ। এবার লিখব আমরা জানি একটা স্থায়ী সম্পদের বিক্রয় মূল্য থেকে সেই স্থায়ী সম্পদের বাদ দিলে, মূল্য বাদ দিলে যেটা থাকে, যদি বিক্রয় মূল্য বেশি হয় সেটাই হবে মূলধন। এখন প্রাপ্তি আমরা পেয়ে গেলাম। তো মূলধন জাতীয় আয় নির্ণয় করতে হলে আমাদের, যেহেতু এটা থেকে আমরা হিসাবটা বন্ধ করে দিয়েছি, তাহলে আমাদের আবার মেশিন বিক্রয় এটা আমাদের লিখতে হবে, কারণ আমরা এটা থেকে আমরা অর্জন মূল্য বাদ দিব। আমরা আবার লিখব মেশিন বিক্রয় বা মেশিনের বিক্রয় মূল্য, দুটোই লিখতে পারি আমরা। $1,95,000 টাকা। এবার এর থেকে আমরা বাদ দিব মেশিনের অর্জন মূল্য। অর্জন মূল্যটা বাদ দেবো। অর্জন মূল্য কি কি আমরা এখানে দেখি, মেশিন ক্রয়, মেশিনের বহন খরচ আর মেশিন সংস্থাপন ব্যয়, এই তিনটার যোগফলই মেশিনের অর্জন মূল্য। এটা তারিখ সহ যেহেতু আছে, আমরা ইচ্ছা করলে তারিখ দিতে পারি, আমরা তারিখ দিয়েই লিখতে পারি। এপ্রিল 4 মেশিন ক্রয়, আমরা এটা হেডলাইন কোড করে দেই। মেশিন ক্রয় 4 তারিখে আমরা কত টাকা দিয়ে মেশিন ক্রয় করেছিলাম? মেশিন ক্রয় করেছিলাম 1,60,000 টাকা দিয়ে। মেশিনের বহন খরচ এপ্রিলের 5 তারিখে বহন খরচ কত ছিল? 7,500। এরপরে সংস্থাপন ব্যয় ছিল 7 তারিখে এপ্রিলের, সংস্থাপন ব্যয় ছিল 15,000 টাকা। আমরা এই তিনটার যোগফল যোগ করি, 5,005, 7 5 12 2 হাতে 1, 6 1 7 1 8, 1,82,500 মেশিনের অর্জন মূল্য আমরা বাদ দেই। এটা অনেকে এখানে একটা ব্র্যাকেট দেয়, ব্র্যাকেটে হিসাব বিজ্ঞানে আমরা জানি প্রথম বন্ধনী দিয়ে দিলে এটা বিয়োগ চিহ্ন বোঝায়। যেহেতু এখানে আমরা বাদ লিখেছি, বিয়োগ চিহ্ন না দিলেও হবে, আর যদি তোমরা মনে করে দিতে পারো। বিয়োগ করলে কত থাকবে? 2 5 8 1 12,500 হিসাব বন্ধ করব। অতএব এইটাই হচ্ছে মূলধন জাতীয় আয়। আমরা অঙ্কটা শেষ করব। শেষ করতে হলে যদিও হিসাব বিজ্ঞানে অঙ্কের উত্তর না লিখলেও চলে, তারপরেও তোমাকে নাম্বার কম দিবে না, নম্বর কম দিবে না, কিন্তু এই প্রশ্নটার জন্য তোমরা একটু উত্তর লিখলে ভালো হয়। সবাই উত্তর লিখে দিবে, এটা লিখে দিবে মূলধন জাতীয় প্রাপ্তি 1,95,000 টাকা এবং মূলধন জাতীয় আয় 12,500 টাকা। এই উত্তরটা তোমরা নিচে লিখে দিবে। আমার যেহেতু জায়গা নেই আমি আর লিখলাম না এখানে। হ্যাঁ, তোমরা লিখে দিবে মূলধন জাতীয় প্রাপ্তি 1,95,000 টাকা আর মূলধন জাতীয় আয় 12,500 টাকা। তাহলে আমরা 2 নম্বর সৃজনশীলের প্রশ্নোত্তর বা সমাধান আমরা শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারোর বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টস লিখে নিচে জানিয়ে দেবে, কারণ এই আমরা ওয়েবসাইটে ঢুকে আবার দেখে চেক করে কারো কোনো প্রশ্ন থাকলে আমরা তার সমাধান বা তোমাদের বোঝানোর জন্য আবার কমেন্টস লিখে আমরা জানিয়ে দেব। আর তোমাদের জ্ঞাতার্থে আরেকটা জিনিস বলে দেই,
যে আমাদের প্রশাসন চিন্তা করতেছেন, কর্তৃপক্ষ, যে আমাদের এই শুধু এই ফেসবুকের পেজেই না, আমাদের ওয়েবসাইটেও আমাদের সমস্ত শ্রেণী কার্যক্রমগুলো, অনলাইনের শ্রেণী কার্যক্রমগুলো ওয়েবসাইটেও দিয়ে দেবে এমন চিন্তা ভাবনা করতেছেন, আমি জানি। আশা করি তোমরা এটাও সেখান থেকে তোমরা দেখতে পাবে আগামীতে। এবার আমরা 1 নাম্বার অঙ্কে যাব, সৃজনশীল 1, উপর একটা প্রথমটা 45 পৃষ্ঠা। তোমরা এবার একটু অঙ্কটা সবাই একটু পড়ো। আমি এবার যেহেতু আমাদের 2 নাম্বারটা শেষ, আমি 2 নাম্বার অঙ্কটা একটু মুছে নেই। দুই নম্বর অঙ্কটা তোমরা একটু বইয়ের দিকে একটু দেখো। আমি 2টা অঙ্ক লিখে রাখা যায় না, এই জন্য একটু বইয়ের দিকে দেখো। 2017 সালে বোরহান এন্টারপ্রাইজ নামের ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনের কিছু অংশ নিম্নরূপ: ব্যবসায় মূলধন বিনিয়োগ 5 লক্ষ টাকা, যন্ত্রপাতি ক্রয় 1,50,000 টাকা, ব্যাংক থেকে ঋণ গ্রহণ 3 লক্ষ টাকা, পণ্য ক্রয় 10 লক্ষ, কর্মচারী বেতন প্রদান 3,80,000, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান 12,000, যন্ত্রপাতির অবচয় 15,000, বিনিয়োগ হতে প্রাপ্তি 14,000, ভাড়া প্রদান যার মধ্যে 3,000 টাকা 2018 সালের জন্য, 40,000 টাকা, কমিশন প্রাপ্তি 50,000 টাকা যার মধ্যে 4,000 টাকা 2016 সালের জন্য, পণ্য বিক্রয় 20 লক্ষ টাকা, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 5 লক্ষ টাকা। আমাদের সৃজনশীল অঙ্ক করতে বলেছে 2 নম্বর অঙ্কের জন্য, 1 নম্বর অঙ্কের জন্য। মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। খ, মুনাফা জাতীয় আয় ও ব্যয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদানের পরিমাণ নির্ণয় করো। বছরান্তে বোরহান এন্টারপ্রাইজের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। কতে বলেছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। আমরা 1-এর ক নং প্রশ্ন উত্তর লিখি। 1-এর ক নং প্রশ্ন উত্তর। তাহলে বলছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। আমরা লিখব মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়। আমরা একটা ছক আঁকবো। আমরা 1 টাকার ঘরও করতে পারি, 2টাই। সময় বাঁচানোর জন্য আমি একটাই করতেছি, কারণ এখানে 1 টাকার ঘর করলেও তোমরা পূর্ণ নাম্বার পাবে, কারণ এখানে আমাদের শুধু যোগ করতে হবে, কোনো বিয়োগের কিছু নেই। এই জন্য আমরা 1 টাকার ঘরই করতে পারি। আর এখানে কোনো তারিখ বা ক্রমিক নাম কিচ্ছু নেই, আমরা এই জন্য শুধু বিবরণের টাকার ঘর লিখলাম। আমরা জানি মূলধন জাতীয় প্রাপ্তি 3টা: মূলধন আনয়ন, ঋণ গ্রহণ বা গৃহীত ঋণ, আর স্থায়ী সম্পদের বিক্রয় লব্ধ অর্থ। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো, ব্যবসায় মূলধন বিনিয়োগ 5 লক্ষ টাকা এবং তৃতীয় হিসাবটা বা লেনদেনটা, ব্যাংক থেকে ঋণ গ্রহণ 3 লক্ষ টাকা। এই 2টা লেনদেনই আছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে এই 2টা টাকা লিখে আমরা যোগ করব। এবার তোমরা বোর্ডের দিকে তাকাও। ব্যবসায় মূলধন বিনিয়োগ, আমাদের যেহেতু তারিখ নেই এখানে, আমরা এই জন্য লিখব না। ব্যবসায় মূলধন বিনিয়োগ 5 লক্ষ টাকা। আরেকটা আছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ। তিন লক্ষ টাকা। 2 টাকার ঘর করলে আমরা এখানে দাগ দিয়ে, তাহলে এর পাশে টাকার ঘরে আমরা টাকাটা লিখবো। যেহেতু 1 টাকার ঘর করছি, আমরা এখানে যোগফলটা লিখবো। আমরা হিসাব বন্ধ করব। অতএব মূলধন জাতীয় প্রাপ্তিও লেখা যায়, আমি এর সংক্ষেপে লিখলাম অতএব মোট। তাহলে আমরা মোট মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করেছি। এতটুকুন করে দেখো মাত্র আমাদের ক মিনিট লেগেছে, আমার মনে হয় 2 মিনিট লেগেছে। এই 2টা আছে, এই 2টার যোগফলই মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। এবার খ নাম্বারটা এখানে 4টা জিনিস নির্ণয় করতে বলেছে।
চারটা হিসাবের সমষ্টি, লেনদেনের সমষ্টি। মুনাফা জাতীয় আয় ও ব্যয়, অর্থাৎ মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রদানের পরিমাণ। অর্থাৎ অঙ্কটা অনেক বড়, আমি জানি এটা করতে অনেক সময় লাগবে, তাই একটু তোমাদের সময় বাঁচানোর জন্য আমি অঙ্কটা করে রেখেছি, আমি তোমাদের দেখাবো। বোর্ডের দিকে তাকাও, তোমরা এটা দেখো। আমি 2 নম্বর অঙ্কটা তোমাদের একটু করার অঙ্ক দেখাবো। সবাই দেখাও। 2 এর খ নং প্রশ্নোত্তর, মুনাফা জাতীয় আয় ও ব্যয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদানের পরিমাণ নির্ণয়। মুনাফা জাতীয় আয় কোনগুলো? আমরা জানি মুনাফা জাতীয় আয় শুধু চলতি বছরের মুনাফা জাতীয় আয়, চলতি বছরের জন্য যে আয়গুলো শুধু সেগুলোই মুনাফা জাতীয় আয়। আমাদের এখানে মুনাফা জাতীয় প্রাপ্তি তিনটা আছে, কমিশন প্রাপ্তি, বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি, শেষের 5টা হিসাবের মধ্যেই আছে, লেনদেনের মধ্যে আছে। দেখো, বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, পণ্য বিক্রয়, এই 3টাই মুনাফা জাতীয় আয়। প্রথম আছে, আমরা লিখেছি, আমি যেহেতু লিখে রেখেছি, প্রথম কমিশন প্রাপ্তি লিখেছি, তোমরা দেখো কমিশন প্রাপ্তি লিখেছি। আমাদের অঙ্কটা কিন্তু 2017 সালের। কমিশন প্রাপ্তি আছে 50,000 টাকা, লেখা আছে যার মধ্যে 4,000 টাকা 2016 সালের। আমরা জানি মুনাফা জাতীয় আয় শুধু চলতি বছরেরটা, এই জন্য 2016 সালের যেটা আছে এটা বিগত বছরের, অর্থাৎ 1 বছর আগের। এই জন্য বিগত বছরে 4,000 বাদ দিয়ে বিয়োগ করে, অর্থাৎ বাদ দিয়ে 46,000 টাকা হয়েছে। এটা হচ্ছে কমিশন প্রাপ্তি বাবদ আমাদের মুনাফা জাতীয় আয়। আর বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি আছে 14,000 টাকা, পণ্য বিক্রয় আছে 20 লক্ষ টাকা। আমরা 3টে যোগ করি, যোগফল 20,60,000 টাকা। এটাই আমাদের মোট মুনাফা জাতীয়। এবার আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করি। আমরা জানি যেসব ব্যয়গুলো, অর্থাৎ মুনাফা জাতীয় প্রদানে যে অংশ শুধু চলতি বছরের জন্য, সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এখানে মুনাফা জাতীয় ব্যয় দেখো, পণ্য ক্রয়, এটা নিয়মিত সংগঠিত হয়, এটার টাকার অঙ্ক তুলনামূলক ছোট হয়, আবার এটার থেকে স্বল্প মেয়াদী সুবিধা ভোগ করা যায়, এই জন্য এটা মুনাফা জাতীয় ব্যয়। পণ্য ক্রয়, তারপরে আছে কর্মচারীদের বেতন প্রদান, তোমরা দেখো বিদ্যুৎ, যন্ত্রপাতির অপচয়, অগ্রিমটা বাদ দিয়েছি, লেখা আছে ভাড়া 3,000 টাকা 2018 সালে। 18 সাল অর্থাৎ অগ্রিম বছরের। আমরা জানি মুনাফা জাতীয় ব্যয় শুধু চলতি বছরের ব্যয়টাই, এজন্য আমরা অগ্রিম যে বছরের ব্যয়টা, সেই 3,000 টাকা বাদ দিয়ে 40,000 টাকা, পরে এই 5টা হিসাবের 5টা লেনদেনের যোগফল নির্ণয় করি, যোগফল 14,40,000। তাহলে এটাই হচ্ছে আমাদের মোট মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় প্রাপ্তি তোমাদের সংক্ষেপে বুঝাই দিই, বিগত বছরের, চলতি বছরের এবং অগ্রিম বছরের এই 3 বছর মিলে যে প্রাপ্তি, সবগুলোই মুনাফা জাতীয় প্রাপ্তি হবে। অর্থাৎ মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে যেগুলো বিগত বছরের, চলতি বছরের এবং অগ্রিম বছরের, অর্থাৎ এই মুনাফা জাতীয় আয়ের এই পুরা 50,000 এবং এই 2টার যোগফল। এই দেখো এখানে কমিশন প্রাপ্তি পুরাটা, বিনিয়োগতে মুনাফা প্রাপ্তি 14 লক্ষ, পণ্য বিক্রয় 20 লক্ষ, অর্থাৎ 20,64,000 পুরাটাই আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি। এবার মুনাফা জাতীয় প্রদান, আমরা জানি মুনাফা জাতীয় প্রদান বিগত বছরের প্রদান, চলতি বছরের প্রদান, অর্থাৎ বিগত বছরের ব্যয়টাও আসবে, চলতি বছরেরটাও আসবে, অগ্রিম বছরেরটাও আসবে। এর জন্য এখানে পণ্য ক্রয়, কর্মচারীদের বেতন প্রদান, বিদ্যুৎ বিল ও টেলিফোন বিল প্রদান, যন্ত্রপাতির অপচয় এবং ভাড়া প্রদান, যেটা আমরা এখানে 40,000 থেকে 3,000 বিয়োগ করেছিলাম অগ্রিম বছরের, কিন্তু এটা মুনাফা জাতীয় প্রদানটা আমাদের বিগত বছরেরটাও আসবে থাকলে, অগ্রিম বছরেরটাও আসবে, চলতি বছরেরটাও আসবে। এখানে 40,000-এর মধ্যে চলতি বছরের আছে 37,000 আর অগ্রিম বছরের আছে 3,000, অর্থাৎ পুরা টাকাটাই 40,000 টাকাই আমাদের মুনাফা জাতীয় প্রদান। এখন আমরা এই 5টা লেনদেনের যোগফল নির্ণয় করি, 14,47,000। এটাই হবে আমাদের
মোট মুনাফা জাতীয় প্রদান। তোমাদের একটা কথা বলি, যদিও 2-1 খ নাম্বার অঙ্কে অনেক বড় একটা সৃজনশীল অঙ্ক, যেটা 4 মার্কসের জন্য অনেক সময় মনে হয় এটা প্রযোজ্য নয়। আমরাও বিগত বছরগুলোর বোর্ডের যে অঙ্ক থেকে আমরা দেখেছি, 4র্থ অধ্যায় থেকে এই ধরনের অঙ্ক আসলে একটা অঙ্কে এত বড় অঙ্ক করতে দেয় না, কারণ 4 মার্কের জন্য এটা একটু বড় হয়ে যায়। অনেক সময় দেখা যাবে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় প্রদানের হিসাব দিয়ে দিতে পারে, বা মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ দিতে পারে। তবুও তোমাদের শেখার জন্য একসঙ্গে 4টা করে শেখার জন্য ভালো। আমি মনে করি লেখাপড়া শুধু ভালো রেজাল্ট করার জন্য না, মানুষ হওয়ার জন্য, জানার জন্য, শেখার জন্য, এজন্য আমরা লেখাপড়া করি। সেজন্য আমাদের যত বেশি জানতে পারবো ততই ভালো। এবার আসি, আমাদের আর একটা অঙ্ক বাকি আছে 1 নম্বরের, বছরান্তে বোরহান এন্টারপ্রাইজের মালিকানা সত্ত্বের পরিমাণ নিরূপণ। এটা আমি একটু তোমাদের বোর্ডে করে দেখাই। একের গ নং প্রশ্ন উত্তর। বলছে বছরান্তে বোরহান এন্টারপ্রাইজের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়। আমরা 2টা টাকার ঘর দিতে পারি। বিবরণ, কৃষক, টাকা, টাকা। তোমাদের আমি একটু আগে লিখে রাখি, মালিকানা সত্ত্ব সমান কি তোমরা আগেই শিখেছো, তোমরা হিসাব সমীকরণ শিখেছো। মালিকানা সত্ত্ব বা ইকুইটি সমান কি? মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। এই সূত্রটা ইউজ করবে। মূলধন ক্যাপিটাল তোমরা জানো, আয় রেভিনিউ, এক্সপেন্সেস ব্যয়, ড্রয়িংস উত্তোলন ডি। আমরা কিন্তু এভাবেও শিখেছিলাম আমরা সূত্রটা, অর্থাৎ সি প্লাস আর মাইনাস সি এক্স মাইনাস ডি সমান সমান ই বা ইকুইটি মালিকানা। আমরা সেই সূত্রটা এখানে প্রয়োগ করব। তবে এই আয়টা কিন্তু মুনাফা জাতীয় আয়। বছরান্তে দেখতে হবে এটা শুধু মুনাফা জাতীয় আয়। আমরা আগে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ আমরা আগে নির্ণয় করেছি। মুনাফা জাতীয় আয় কত? হ্যাঁ, আমরা সেই মুনাফা জাতীয় আয় আগে, অর্থাৎ আমরা খ নম্বর থেকে মুনাফা জাতীয় আয় আর মুনাফা জাতীয় ব্যয়টা নিব। মূলধনটা আমরা বইয়ের থেকে নিব। এখানে ব্যবসায়ী মূলধন বিনিয়োগ আছে, মূলধন আছে এখানে দেওয়া আছে, যেটা মূলধন বিনিয়োগ। এটা আমরা লিখতে পারি ইচ্ছা করে প্রারম্ভিক বছরের শুরুতে যেটা ছিল, কত ছিল? ছিল 5 লক্ষ। এবার আমরা এই সূত্রটা যে আয় যোগ করি, যোগ মুনাফা জাতীয় আয় বা আয়, এটা আমরা খ নং হতে পাই। আমরা খ নম্বরে কত পেয়েছিলাম? মুনাফা জাতীয় আয় 20,60,000 টাকা। 20,60,000 টাকা। তাহলে আমরা এখানে সেটা লিখি 20,60,000। এটা আমাদের খ নঙে ছিল। আমরা যোগ করি, যোগফলটা আমরা ডানে লিখি 25,60,000। এর থেকে বিয়োগ বা বাদ, আমরা যখন প্লাস চিহ্ন দিয়েছি এটা যোগও লিখতে পারতাম, বিয়োগ চিহ্ন না দিয়ে আমরা বাদও লিখতে পারি। দেখো দেখো এভাবে লেখা যায়, বাদ মুনাফা জাতীয় ব্যয়। এটাও আমরা খ নং হতে পেয়েছি। আমি সংক্ষেপে লিখলাম খ হতে। আমরা কত টাকা পেয়েছি? মুনাফা জাতীয় ব্যয় দেখো তোমরা আগের অঙ্ক দেখলে 14,44,000।
এটা আমরা বিয়োগ করব। যেহেতু আমরা এখানে বাদ লিখেছি, এখানে ব্র্যাকেট না দিলেও, বন্ধনী না দিলেও হবে। 4 6 1 1। এবার আমরা জানি উত্তোলন, মালিক ব্যক্তিগত প্রয়োজনে কোনো কিছু ব্যবহারের জন্য ব্যবসা থেকে নিয়ে গেলে তাকে উত্তোলন বলে, যার জন্য মালিকেরা সত্য হ্রাস পায় বা মূলধন কমে যায়, যেটাই বলি। তাহলে একদম শেষের লেনদেনটা আছে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। আমি সংক্ষেপে লিখলাম উত্তোলন। উত্তোলন আছে 5000। এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দাও তোমরা। ইচ্ছা করলে তোমরা এখানে ব্র্যাকেট দিতেও পারো, না দিলেও চলবে। তাহলে বছরান্তে মালিকেরা সত্য, অতএব বছরান্তে মালিকেরা সত্য আমি সংক্ষেপে লিখলাম মালিকেরা সত্য। যেহেতু আমাদের অঙ্কটা শেষ, আমরা এখানে দাগ দিয়ে, যদি পেন্সিল দিয়ে তোমরা করে থাকো তাহলে রেজাল্ট যেটা মুছে দেবে, দেখতে ভালো লাগবে। এই দেখো এখানে কিন্তু একদম অঙ্কটা ছোট। যদি আমরা সম্পূর্ণ মুনাফা জাতীয় আয় আবার পুরোপুরি লিখতাম তাহলে আমাদের অনেক বেশি লেখা হয়ে যেত। আমরা যেহেতু এটা খাওয়ানো করে ফেলেছি, এজন্য আমরা এটা করে আমরা সহজেই পেয়ে গেছি। এবার আসি, আমি বাড়ির কাজ দিব তোমাদের কিছু। বাড়ির কাজ চতুর্থ অধ্যায়ে সৃজনশীল 1 2 নং। তোমরা 3 নংও করার চেষ্টা করবে একটু। সৃজনশীল 1 আর 2 আমি সম্পূর্ণ করে দিয়েছি, তোমরা পাশাপাশি 3 নম্বরটাও করার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে আমি, যদি তোমরা বুঝতে না পারো, 3 4 5 এটা নিয়ে আমি তোমাদের আলাপ করব। তোমাদের আবার বলি আমি যে বাড়ির কাজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য যদি বাড়ির কাজগুলোই আমাদের, যেহেতু ক্লাস বন্ধ আছে, এই ক্লাস বন্ধের সময় এই বাড়ির কাজগুলো দিয়েই হয়তো আমাদের পরবর্তী ক্লাসে প্রমোশন এবং তোমাদের মেধা যাচাই আমাদের বাড়ির কাজ দেখেও করতে হবে। সেজন্য সবাই গুরুত্ব সহকারে ক্লাসগুলো দেখবে এবং বাড়ির কাজগুলো করবে। আমি এবার দু একটা কথা বলতেছি, ক্লাস যেহেতু আসলে অনেকক্ষণ হয়ে গেছে। যে এই যে মহামারী করোনা সারা পৃথিবী স্তব্ধ করে দিয়েছে, একদম স্তব্ধ করে দিয়েছে। আমরাও তার মধ্যে, যেসব মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, পৃথিবী ছেড়ে চলে গেছে, আমি সবার আত্মার শান্তি কামনা করছি এবং আক্রান্ত রোগীদের জন্য এবং সব মানুষের জন্য যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য অধিদপ্তর, সমস্ত রকম মন্ত্রণালয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন যারা কষ্ট করছে, সকল আক্রান্ত এবং যারা অর্থ কষ্টে বা খাদ্য কষ্টে আছে, এদের পাশে দাঁড়িয়েছে, তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে। আশা করি আবার আমার শিডিউল আছে ক্লাস, আবার যদি সুস্থ থাকি, বেঁচে থাকি, তাহলে 30 তারিখে আবার চতুর্থ অধ্যায়ে তোমাদের বাকি সৃজনশীল অঙ্কগুলি নিয়ে আমি আবার ক্লাসে আসব। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো। আবার আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমরা যেন আবার সবকিছু সুস্থ হয়ে যে আবার আমরা স্কুলে যে আবার তোমাদের সাথে একসাথে বসে আমরা ক্লাস করতে পারি। আমি আমার শিক্ষার্থীদের আমি খুবই মিস করতেছি। হ্যাঁ, তোমরা সবাই আমাদের সন্তানের মতো, আমি আমার সন্তানকে যেমন দেখি আমার শিক্ষার্থীদেরও আমি তেমন দেখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।